প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো লাস্ট রিয়াক্টের টিউটোরিয়ালে আমরা আলোচনা করছিলাম রিয়াক্টের ইনস্টলেশন এবং লাইফ সাইকেল নিয়ে। তো আজকের এই টিউটোরিয়াল আমরা দেখব হলো কম্পোনেন্ট জিনিসটা আসলে কি। তো কম্পোনেন্ট বোঝার জন্য আমি আপনাদেরকে একটা পিকচার এখানে দেখাবো। মূলত কম্পোনেন্টগুলো আসলে এই দেখেন, এখানে রিডেক্সের একটা জিনিস আইটেম, মানে উইদাউট রিডেক্স আর উইথ রিডেক্স, এইখানে এই ছবিটা দিয়ে আমি জাস্ট বুঝাবো। এখানে দেখেন কম্পোনেন্টগুলো থাকে হলো রিয়েক্টের মধ্যে এরকম আকারে, খুবই সহজ একটা ধারণা। এই যে নিচের যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো লোয়ার লেভেল কম্পোনেন্ট, আর উপরে এগুলো হায়ার লেভেল কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলোকে দেখেন মার্জ করে, এই যে শেষের এই দুটোকে মার্জ করে এই আমার কার্সর দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা অ্যাড করেছি, একসঙ্গে করেছি, কম্পোজ করেছি। দেন আবার এটাকে আমরা এটার মধ্যে কম্পোজ করেছি, আবার এই কম্পোনেন্টটাকে এটাতে কম্পোজ করেছি। তার মানে দেখেন এই যে মাদার কম্পোনেন্টটা, এটাতে হলো আমাদের চারটা কম্পোনেন্ট থাকতেছে, 1 2 3 4 থাকছে না। তো এইভাবে করে ফাইনালি যেটা থাকছে উপরে সেটা হলো app.js, সেটার মাধ্যমে আমরা আউটপুট পাচ্ছি। তো এগুলো হলো কম্পোনেন্ট অর্থাৎ। আচ্ছা, এখন সুবিধা কি এই কম্পোনেন্ট আর্কিটেকচারের? সুবিধা হলো এই কম্পোনেন্টটাকে আমরা অন্য জায়গায় সহজেই ইউজ করতে পারতেছি। আর হলো এর যে এটাকে বলা হয় ইনক্যাপসুলেশনটা ক্লিয়ার থাকে যে কার ভিতর কি আছে। ওকে, তো এখন কম্পোনেন্টের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আসলে ইমেজটা আমি এখনই ডাউনলোড করলাম, সেটা গেল কই? আচ্ছা, ডাউনলোডেই থাকবে এখন। এখানে যাই, এই যে ওপেন করি। হ্যাঁ, এই ইমেজটা দেখেন। এইখানে কম্পোনেন্ট দুই ধরনের, একটা হলো ফাংশনাল কম্পোনেন্ট, একটা হলো ক্লাস কম্পোনেন্ট। এইসব নিয়ে অতিরঞ্জিত করে যা তা অনেক কথা বলার চেয়ে আমি সরাসরি কিছুদিনের মধ্যে প্রজেক্টে চলে যাব। আসলে অনেক ব্যস্ততার কারণে কাজ করা হচ্ছে না সেরকম। তো আমি এই কম্পোনেন্ট বেসিক জিনিসটা শেখানোর পরে রিয়াক্টের বেশ কয়েকটা প্রজেক্ট করতে চেয়েছি। সে প্রজেক্টগুলো আমি করব, খুব শীঘ্রই করব। তো আজকে আমরা কম্পোনেন্টটা শিখবো। আচ্ছা, একটু সময় নিচ্ছে, ওপেন হচ্ছে ইমেজটা। এবং আপনাদেরকে আমি বলেছি যে এই যে আমাদের শিডিউলগুলো করার চেয়ে রিয়াক্ট জেএসের অর্গানাইজেশনের যে ওদের যে শিডিউলগুলো রয়েছে, ওখানে যেগুলো যেগুলো অর্থাৎ সিলেবাসটা রয়েছে, হুকস থেকে শুরু করে প্রপস, তারপরে আর কি, এই সবগুলো, এই সব জিনিসগুলো ওখান থেকে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আলোচনা করে শেখাবো। শেখানোর পরে আমরা প্রজেক্টগুলো করাবো। প্রজেক্টগুলো করলে আপনারা এপিআই ইন্টিগ্রেশন করা বা এপিআই দিয়ে কীভাবে কাজ করা যায় সেই সম্বন্ধে ধারণা পাবেন। ওকে, দেখেন এখানে আমি একটু যদি বড় করে দেখাই, খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা ক্লাস কম্পোনেন্ট, একটা ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, এখন এই যে এখানে এটা ক্লাস কম্পোনেন্ট, এই যে এখন ক্লাস কি অবজেক্ট কি এই সম্বন্ধে দুটো লাইন আপনাদেরকে বলি, খুবই মজাদার। আমরা অনেক সময় 4 বছর পর পর ক্লাস আর অবজেক্ট জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয় না। ক্লাস হলো একটা ব্লু প্রিন্টের মতো, অর্থাৎ আর্কিটেকচার একটা, এবং ক্লাসকে কপি করে আপনার যে প্রোডাক্টগুলো তৈরি করবেন সেগুলো এক একটা অবজেক্ট। তার মানে যেমন ধরেন আমি কার বানানোর একটা নকশা করলাম, সেটা আমার ক্লাস, এবং ওই নকশাটা দিয়ে আমি বিভিন্ন ব্র্যান্ডের কার তৈরি করলাম, সেগুলো একটা অবজেক্ট, এবং সেটার ক্লাসটা হলো ওই কারের নকশাটা। বুঝতে, ওই ক্লাসের অবজেক্ট এগুলো, মানে ওই ধাঁচের জিনিস এগুলো। আচ্ছা, ও সম্বন্ধে আমাদের প্রোগ্রামিং টিউটোরিয়াল না, জাস্ট হোক এটা ক্লাস আর ফাংশন কথাটা আসলো তাই এখানে বললাম। আচ্ছা, এখন এই দেখেন এখানে ফাংশন কম্পোনেন্টটা যে ডান পাশে আমি যেটা কার্সর নড়াচ্ছি, এখানে আমাদের এখানে রিয়াক্টকে ইম্পোর্ট করতে হবে, এবং প্রপস্ট্রাক্ট এখানে না নিলেও সমস্যা নাই, এখানে প্রবলেম নাই। আচ্ছা, এখানে এরা নিচে দেখেন ফাংশনাল কম্পোনেন্টটা। এই রিয়াক্টের মজার বিষয় হলো ফাংশনাল কম্পোনেন্টটা পিওর ফাংশন। আচ্ছা, এখন পিওর ফাংশন ব্যাপারটা কি? যে ফাংশনটা ইনপুট আউটপুট ও ওখানে নিয়ে ওখানেই রেজাল্টটা তৈরি করবে, বাইরের রেজাল্টটাকে কোনো কাজে ব্যবহার করা হবে না, ও রেজাল্টটা ওই করবে। এটা হলো পিওর ফাংশন। আচ্ছা, এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা যদি মোশ হামেদানির রিয়াক্টের বেসিক সিরিজটা দেখেন, সেখানে পিওর ফাংশন নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, আপনারা ওখান থেকে ক্লিয়ার হতে পারবেন। মূলত আমরা প্রজেক্টের দিকে যাচ্ছি। তো পিওর ফাংশনের ইম্প্যাক্ট বাইরের কোনো ফাংশনে, অবজেক্টে বাইরের কোনো ফাংশনে থাকবে না। ওকে, আর আমার, হ্যাঁ, আবার আমি বলে দেই, আমার বলার মাঝে যদি ভুল হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি আপনাদের গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করব। বাই দ্য ওয়ে, তো এটা হলো ফাংশনাল কম্পোনেন্ট। এখানে আপনারা দেখেন পার্থক্য দেখতে পাবেন যে এখানে জাস্ট একটা রিটার্ন আছে, ফাংশনের নাম আছে, ঠিক আছে? এটা একটা অ্যানোনিমাস ফাংশন। মূলত আমরা ফাংশনগুলো তৈরি করব নাম যুক্ত, অ্যানোনিমাস না। আচ্ছা, এখানে হ্যালো নামে যেটা ফাংশন হয়, এটা নাম আছে হ্যালো নামে একটা ফাংশন, দুটো ইনপুট, গ্রিটিং আর ফার্স্ট নেম, এটা রিটার্ন করছে। আর ক্লাস ফাংশনটাতে আপনারা দেখেন যে ক্লাস ফাংশনের মধ্যে একটা রেন্ডার মেথড থাকছে। এই পাশে দেখেন স্ট্রাকচারটা কিন্তু ভাই মনে রাখার লাগবে।
আসলে মনে না রাখলেও হবে, কারণ আমরা যখন স্নিপিট অর্থাৎ শর্টকাটে ফাংশনগুলো এই কম্পোনেন্টগুলো তৈরি করবো, স্ট্রাকচারটা একটা তৈরি হয়ে যাবে। তারপরও দেখেন এখানে রিয়াক্ট ডট কম্পোনেন্ট এক্সটেন্ড করেছে, রিয়াক্ট ডট কম্পোনেন্ট, এগুলো হুবহু লিখতে হবে, লিখে রেন্ডার লিখতে হবে, লিখে যে ভিতরে জিনিসগুলো আমরা দেখেন একটা রিটার্ন করতে হচ্ছে। তাহলে এখানে অতিরিক্ত একটা ফাংশন রয়েছে, সেটা হলো রেন্ডার ফাংশন ক্লাস কম্পোনেন্টে, এবং দুটোই কিন্তু এক্সপোর্ট করতে হচ্ছে, ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশন কম্পোনেন্ট। এই নিয়ে আমার আর বোঝানোর কিছু নাই, এটা হলো ক্লাস কম্পোনেন্ট দেখতে এরকম হয়, ক্লাস কম্পোনেন্ট অতিরিক্ত একটা রেন্ডার সিস্টেম থাকে, এবং ফাংশন কম্পোনেন্টে জাস্ট রিটার্ন থাকবে, একটা পিওর ফাংশন হবে, ব্যাস। এই দুটো জিনিসকে আমরা হাজারবার ব্যবহার করব নেক্সট সামনের টিউটোরিয়ালগুলোতে। এবং আপনারা এই দুটো কম্পোনেন্ট এভাবে এই স্ট্রাকচার যদি পেতে চান, তাহলে আমি দেখেন কম্পোনেন্টটা অলরেডি রান করে রাখছি, এই যে কম্পোনেন্টটা ইয়েটা, আর হলো আমার রিয়েক্টর প্রজেক্টটা রান করিনি, ওকে, এখনো রান করিনি, আমি রিয়েক্টর প্রজেক্টটা রান করিনি। এখান থেকে টার্মিনালে যাচ্ছি, ওকে, এখানে টার্মিনালে গিয়ে আমার মনে হয় এগুলো সাদা রয়েছে, আশা হোক, আমাকে এখানে জাস্ট আমি npm স্টার্ট লিখলে চলে যাবে, npm চলবে ইয়াটা প্রজেক্টটা, তাই না? এটা তো জানেন। আচ্ছা, npm স্টার্ট লিখলে কেন যাবে? এই প্যাকেজ ডট জেসনে গিয়ে দেখেন লেখা আছে, আমি যদি এইটা ওপেন করে দেখাই আপনাদেরকে, এই যে npm স্টার্ট লিখলে রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট করছে। অনেক সময় রিয়াক্ট স্ক্রিপ্ট না থাকলে এটা স্টার্ট করতে চায় না, তো রিয়াক্ট স্ক্রিপ্ট আমাদের ইনস্টল করা আছে, এখন এটা প্রজেক্ট আমাদের রান হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর সেদিনের কোথা থেকে আউটপুটটা আসতেছে আমরা লাস্ট টিউটোরিয়ালে বলেছি, লাইফ সাইকেল এবং কিভাবে আসছে, আমরা জাস্ট আজকে কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করে দেখব। হ্যাঁ, এখন কম্পোনেন্ট দুটো ছবি তো আপনাদেরকে দেখালাম, আর কম্পোনেন্ট কি সেই জিনিসটা তো প্রথমে এখানে আপনাদের এই জিনিসটাতে বোঝালাম, যে কম্পোনেন্টগুলো মূলত এরকম একটা আরেকটার সাথে ঢুকে ঢুকে একটা ফাইনাল আমাদের প্রজেক্ট তৈরি করে। ধরেন আমাদের একটা সিম্পল প্রজেক্টের হোম পেজের কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে, তো আমরা এটাকে এখানে ফুটার হেডার নিয়ে বডির মধ্যে দিতে পারি, মানে মেইন কম্পোনেন্টের মধ্যে তিনটা জিনিস আলাদা করতে পারি, হেডার, ফুটার, বডি, এবং তিনটাকে একখানে করে আমরা আমাদের অ্যাপ ডট জেএস নামে যে ফাইলটা রয়েছে, এই যে এইখানে, এই দেখো এই সোর্সের মধ্যে অ্যাপ ডট জেএস এর মধ্যে লেগে দিতে পারি। এখন অ্যাপ ডট জেএসটা কোথায় আছে? গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে সেটা এই যে এলিমেন্টটা ধরে রুট ধরে সেটা পাবলিকের মধ্যে এই ইন্ডেক্স ডট এচটিএমএল গিয়ে আউটপুট দেখাচ্ছে। তো এগুলো নিয়ে আর কথা বলছি না, আমার প্রজেক্টটা রান হলেই এই যে রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট করছে, আমার এতক্ষণ রান করে রাখা উচিত ছিল, আসলে আমি ভুলেই গেছি। কম্পোনেন্টগুলো আমরা তৈরি করার জন্য যেটা আমাদের করা লাগবে সেটা আমি করি। এখানে আমরা একটা স্নিপিট ইউজ করব, আসলে স্নিপিট আমার ইউজ করাই আছে। আমি যদি এইখানে এই যে আমার ইয়েতে যাই, এই যে দেখেন এই যে পাশে চারটা ইয়ে দেখতেছেন না, এটাতে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে এই যে রিয়াক্ট স্নিপিট লিখে যদি সার্চ দেন, এই যে রিয়াক্ট স্নিপিট, এই যে এটা রিয়াক্ট নেটিভ টুল দেখাচ্ছে, এই যে আমি ইনস্টল করেছি রিয়াক্ট রিল্যাক্স গ্রাফ এসকিউএল, এটা ইনস্টল করেছি। এরকম অনেক ইয়ে রয়েছে, যেটা হবে কি আমি সংক্ষেপে আরসিসি যদি এখানে লিখি, তাহলে আমার ওখানে রিয়াক্টের স্নিপিটটা তৈরি হয়ে যাবে, এই যে সিম্পল রিয়াক্ট স্নিপিট, এটা ইনস্টল করতে পারেন, আমি করিনি, আমার কি কি যেন করেছি, কি কি আগেই করে রেখেছি, দেখি তো কি কি করছি, সেগুলো মনে হয় এখানে গেলেই পাবো। যদি এরকম এটা মুছে দেই, এবার পাবো এই যে ইনস্টলগুলো দেখাচ্ছে, ES7 রিয়াক্ট রিল্যাক্স গ্রাফ এসকিউএল, এই যে পিটিআর ইনস্টল করছি, পিটিআর করলে হবে কি আমি সেভ করার সাথে সাথেই সেটা আমার সাজানো হয়ে যাবে, পিটিআর কোড ফরম্যাটার, ওকে, প্রবলেম নাই। আরে বাবা, এখনো প্রজেক্টটা রান হয় না। আচ্ছা, প্রজেক্ট ততক্ষণে রান হোক, আমি ততক্ষণে আপনাদের কিছু কম্পোনেন্ট, এখন রান হচ্ছে প্রজেক্টটা, এখন আমি কিছু কম্পোনেন্ট বানায় দেখাবো। তো কম্পোনেন্টটা এই সোর্সের মধ্যে আমি কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, COMPONENTS কম্পোনেন্টস, এটা একটা ফোল্ডার। এই কম্পোনেন্টের মধ্যে আমাকে একটা কম্পোনেন্ট বানাবো, সেটা হলো ফাংশন FN, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, FN দেই, FNC ফাংক ডট জেএস, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, মানে পুরোটা আসলে কিছু কিওয়ার্ড একই থাকে, কিওয়ার্ড আমরা রিজার্ভ কিওয়ার্ডগুলো ইউজ করবো না। আচ্ছা, ক্লাস আর ফাংশন দেখেন, আমি এইখানে ক্লাস কম্পোনেন্টের মধ্যে আমি যদি এইখানে শর্টকাটে লিখি তাহলে চলে আসবে আসলে পুরোটা, আর সিসি যদি লিখি দেখেন একটা রিয়াক্ট ক্লাস কম্পোনেন্ট, এখানে ক্লিক করলে দেখেন স্ট্রাকচারটা এসছে, দেখছেন ইম্পোর্ট রিয়াক্ট করছে। এইখানে এই যে আপনারা চিত্রে যেরকম দেখছেন যে এই যে শুধু রিয়াক্ট ইম্পোর্ট করলে এখানে রিয়াক্ট ডট কম্পোনেন্ট দিতে হবে ক্লাস কম্পোনেন্ট বানানোর সময়, আর যদি এইভাবে কম্পোনেন্ট আলাদাভাবে এক্সট্রাক্ট করে নিই তাহলে এখানে এক্সটেন্ড কম্পোনেন্ট লিখলে হয়ে গেল। আর
এই যে এক্সপোর্ট ডিফল্টটা এর সাথে লাগানো আছে, আর এখানে আমাদের ছবিতে দেখেন এক্সপোর্ট ডিফল্টটা এই যে নিচে লাগানো, ক্লাসের পর থেকে বাকি অংশটা নিচে। এগুলো ফ্যাক্টর না। আমি যদি এইটাকে কন্ট্রোল এক্স করে এখানে কন্ট্রোল ভি করে সিএলএস লিখি তাহলে সমস্যা নাই। সাধারণত এই যে বড় হাতের নাম হয় কম্পোনেন্টগুলোর, আমি বলেই নিচ্ছি, হ্যাঁ আপনারা আবার বলেন। আচ্ছা আমি এখানে একটা ইট ইজ এ ক্লাস কম্পোনেন্ট লিখে দিই এইচ ওয়ানের মধ্যে, এইচ ওয়ান, এইচ ওয়ান ট্যাগের মধ্যে ইটস এ ক্লাস কম্পোনেন্ট। ওকে, ইটস এ ক্লাস কম্পোনেন্ট, এটা দিলাম। তো এটা দেখেন এখানে আমাদের একটা রেন্ডার মেথড আছে, এটা বলে বারবার বলে দেখছি ক্লাস আজকে যেহেতু এই পুরো টিউটোরিয়ালটাই আমার কম্পোনেন্ট সম্বন্ধে জাস্ট এটুকু, এখানে রেন্ডার মেথড থাকছে, এখানে একটা রিটার্ন থাকছে। আর এখন আমি ফাংশনাল কম্পোনেন্টটাতেও শর্টকাটে তৈরি করবো, আর এফ সি লিখলেই আমার এই যে একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। কিন্তু এইখানেও আমার এই যে ডিফল্ট এক্সপোর্টে এটা চলে আসছে, সমস্যা নেই, ওখানে থাকলেও হতো। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে এর সাধারণত স্ট্রাকচারটা এটাই বেশি বোঝায়। দেখেন এইখানে এইচ ওয়ান আমি দিলাম যে ইটস ইটস এ টিআইও ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, দুটো ক্লাস কম্পোনেন্ট ফাংশনাল কম্পোনেন্ট বানাই ফেলছি, আমাদের প্রজেক্টটাও রান হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার কম্পোনেন্টগুলোকে আমি মার্জ করবো, অর্থাৎ অ্যাপ জেএস এর মধ্যে রান করবো। তো সেজন্য আমাকে এখানে জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে। দেখেন আমি যদি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট এখানে ইম্পোর্ট করব, তো এখানে নাম দিয়েছিলাম হলো সিএলএস ফ্রম আমাদের ইউজ করে দেখাচ্ছে। এই যে ক্লাস কম্পোনেন্টটা আমি এখানে ইউজ করার আসলে তেমন কিছুই না, এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ। আর এইখানে আমি যেটা ইম্পোর্ট করলাম সেটাকে একটা অবজেক্ট আকারে লিখতে হবে। দেখি এখন আমার আউটপুট চেঞ্জ হওয়ার কথা। আর এখানে দেখাচ্ছে লোগো ইজ ডিফাইন্ড বাট নেভার ইউজড, মানে আসলে আমি যে লোগো এটা আসলে ইউজ করছি না, আমার লোগোর ইউজের দরকার নাই। ইম্পোর্ট কিন্তু রিয়েক্ট করাই লাগবে, এখানে কোনো ইম্পোর্ট রিয়েক্ট ফ্রম, ওকে। এখন আমি দেখি কম্পাইল হয়েছে সাকসেসফুলি। এখন আউটপুট করি, আচ্ছা আউটপুট আসছে না, কিন্তু কোনো কিছু দেখাচ্ছেই না আসলে। এর এর কালার ইয়ে হতে পারে সিএলএসটা, আমি যদি এইখানে ছোট হয়ে গেছে নাকি? আচ্ছা ইরোর কি দেখি মানে কি কব, আনরিকগনাইজড, আনরিকগনাইজড, এটা একটা আনরিকগনাইজড। আর কি রে কম্পোনেন্ট, unrecognized in this browser if you mean render, okay I দেখছেন। ফাংশনাল কম্পোনেন্ট রিটার্ন, রিটার্ন করছি, রেন্ডার করছি, যাবতীয় কাজ করা শেষ।
ফাংশনাল কম্পোনেন্টটা আমি এইটাকে এটা কি, এটা ফাংশনাল কম্পোনেন্ট, এখানে থেকে দেখাচ্ছি আউটপুট। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। তারপর কি সমস্যাটা কোথায় সেটাই আগে যাচাই করি। ওয়ার্নিং, দ্য ট্যাগ সিএলএস আনরিকগনাইজড, মানে কি add.js এর মধ্যে সিএলএসটা আনরিকগনাইজড। কেন সিএলএস আনরিকগনাইজড? এলএস ইউজ করছি কিন্তু দেখাচ্ছে যে আনরিকগনাইজড। আচ্ছা, ক্লাস কম্পোনেন্টটা ইউজ না করে আমি জাস্ট ফাংশনাল কম্পোনেন্টটা ইউজ করে দেখি। ফিউ এন্ড সি। আচ্ছা, এই প্রবলেমটা স্টার্ট ইটস নেম উইথ অ্যান আপার কেস লেটার। ওকে, দেখছেন আমি বলছি না যে এই নামগুলো আসলে আমি এরকম প্রবলেম ফেস করিনি, আসলে করিনি। নামগুলো ছোট হাতে দিলেও তো হয় অনেক সময়, কিন্তু এখন হচ্ছে না। কিন্তু কেন? তা আমি এটাকে রিনেম করে দিই, বড় হাতের নাম দিই CLS। ওকে ওকে, এটা CLS। আর এইখানে এখন এই কম্পোনেন্টগুলোর নামও আমি বড় হাতের করে দিই। ওকে, সমস্যা আসলে সমাধান করতে হবে। এটা ঠিক আছে। এবার এখন আমরা যদি এখানে দেখি, এবার দেখেন এটা ঠিক আছে, কিন্তু এই ফাংটা দেখাচ্ছে না, এটাও বড় হাতের করে দিতে হবে। কম্পোনেন্টগুলোকে আমরা বড় হাতের করার চেষ্টা করব। ঠিক আছে, আমি এখানে তখন আমাকে এটাকে বড় হাতের করতে হবে। এখন দেখা যাক। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু রেন্ডার স্টার্ট ইটস নেম উইথ অ্যান আপার কেস লেটার। আপার কেস লেটার দিয়ে স্টার্ট উইথ নেম উইথ আপার কেস লেটার। আপার কেজে দিছি এইখানে, এই app.js এ আমি এগুলোকে ছোট হাতের হিসেবে ইয়ে করছি। সি, দেখেন, আরে এফ। এইবার মাঝে মধ্যে ছোটখাটো জিনিসেই ইয়া হয়, প্রবলেম হয়ে যায়। খুব শর্টকাটের টিউটোরিয়ালটা বানাতে চাচ্ছিলাম, তারপরে দেখেন। ওকে, এবার এখন দেখি। হ্যাঁ, এখন দেখছেন কেমনটা লাগে। মানে ভাব নিতে চাইলেই হবে না আসলে। আমি তো ছোট হাতের কম্পোনেন্টও তো অনেক জায়গায় ইউজ করি না, আসলে করি না। হ্যাঁ, তো যাই হোক, ওটা প্রবলেম না, ভুলে গেছি। আচ্ছা, তো আমাদের দুটো কম্পোনেন্টে দেখলেন আপনাদের এখানে যে ফাংশনাল কম্পোনেন্টে জাস্ট রিটার্ন থাকতেছে, আর ক্লাস কম্পোনেন্টে রিটার্নের সাথে সাথে এই যে উপরে রেন্ডার মেথডটাও থাকছে। তো এই ধরনের এই দুই ধরনের কম্পোনেন্ট আমরা কোড স্নিপেট দিয়ে ইউজ করতে পারি, অথবা এরকম করে লিখলেও হবে। আর এই যে এক্সপোর্ট, এইটা এক্সপোর্ট ডিফল্টটা এর সামনে অনেক সময় লাগানো থাকতেছে, দিস ইজ নট ফ্যাক্ট। তো এইভাবে কম্পোনেন্ট দুটোকে আমরা এই যে মাদার কম্পোনেন্ট বানালাম হলো, অ্যাপের মধ্যে অ্যাডজাস্ট করলাম, অ্যাড করলাম। তখন হলো কি, সে দুটো এই অ্যাপটাকে তো আমাদের index.js এর সাথে ইনক্লুড করা আছে, সেটাকে আবার index.html এর সঙ্গে লাগানো আছে, যার কারণে হবে কি আমাদের বাইরে সেটা index.html এর মাধ্যমে আউটপুট দিচ্ছে। তো ধন্যবাদ দর্শক শ্রোতা, আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালাম।